সিটি কর্পোরেশন নগরবাসীকে ২৮ ধরনের সেবা দিয়ে থাকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয় কার্যত অচল। নাগরিক সেবা এখন বন্ধ, দুর্ভোগে সেবা নিতে আসা লোকজন। মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট করেনি সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন এটি আদালতের বিষয়। এদিকে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই আইনি জটিলতা নাকি রাজনৈতিক কৌশলও? এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই ভোটের ট্রেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই আজ নির্বাচন এবং এর সঙ্গে মেয়রের শপথ ইস্যুতে বিএনপির নেতারা কে কি বলেছেন একটু দেখে নিব। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেছেন সরকার নতুন বাংলাদেশ গঠনে যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পয়তারা হচ্ছে, এরকম তিনি একটি অভিযোগ করেছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন মূলত আজ কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বড় ধরনের আন্দোলন হতে পারে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন তারা একটি ঘোষণা দিয়েছে, ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে ডিএসসিসি এলাকার সব নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে। এবং তারা বলছেন যে বুধবার সকাল 10টার মধ্যে, অর্থাৎ আগামীকাল সকাল 10টার মধ্যে যদি এই সেবাগুলো দেয়া না হয়, ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হয়, তাহলে পরিচ্ছন্নতা সেবা এবং নাগরিক যত ধরনের সেবা রয়েছে, পরিবহন সেবা, ময়লা পরিবহন সেবা, বিদ্যুৎ সেবা সহ সব সেবা বন্ধ থাকবে। দর্শক, এই হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আন্দোলন চলছে এবং আগামীকাল একটি রিট করা হয়েছে, সেটির বিষয়ে আদালতে সেটির একটি রায় হতে পারে। এই বিষয়ে আরও আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলাপ আলোচনার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। কাইয়ুম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন এই ভোটের ট্রেনে। আপনার কাছে একটু শুরুতে জানতে চাই, এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল 2020 সালে এবং সেই মেয়র পদের মেয়াদও প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমরা দেখেছি পট পরিবর্তনের পর নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল সেই মেয়র পদকে বাতিল ঘোষণা করে আবার ইশরাক হোসেনকে ঘোষণা করেছে এবং তারপর গেজেটও প্রকাশ করা হয়েছে এরপরে, এবং তারপরে যে রিট হয়েছে, মামলা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনার কাছে একটু বিষয়টা বুঝতে চাই যে এই জটিলতাগুলো কেন হচ্ছে এবং এটার এক পক্ষ বিপক্ষ পথ তৈরি হয়েছে, মত তৈরি হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে। আপনাদের ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও। প্রথমত আমরা যেটা মনে করি যে বাংলাদেশ একটা ব্যাপক ছাত্র জনগণের অভ্যুত্থানের ভেতর দিয়ে যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছিল, সে পরিস্থিতির পরে একটা অন্তর্বর্তী সরকার গঠনকালীন সময়ে দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন কিংবা রাজনৈতিক দলভুক্ত নয় এরকম সমস্ত মানুষের মধ্যে যে আশা এবং আকাঙ্ক্ষা এবং ঐকমত্য তৈরি হয়েছিল, বিভিন্ন কারণে সেই জায়গাটায় আসলে ফাটল ধরেছে। এখন আসলে আমরা যেগুলি দেখতে পাই সেগুলি হচ্ছে একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের বা সরকারের সাথে রাজনৈতিক দলগুলির যেই ধরনের বিরোধ অভ্যুত্থান পূর্ববর্তী বাংলায় আমরা দেখতাম বা এই দেশে আমরা দেখতাম, সেগুলির পুনরাবৃত্তি হচ্ছে। এবং এইখানে রাজনৈতিক বিরোধের কারণে এবং এই বিরোধগুলিকে এমন একটা এখন পর্যন্ত প্রায় এগুলি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে সংকটগুলি সমস্যার দিকে যাচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন আগে না পড়ে, জাতীয় নির্বাচন আগে না পড়ে, সংবিধান সংস্কার আগে না পড়ে, সংবিধানের কদ্দূর পর্যন্ত সংস্কার হবে হবে না, পদ্ধতি কি হবে, এইগুলি নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। আবার স্থানীয় বিভিন্ন বিষয়ে যেখানে যেখানে আসলে এখনই ক্ষমতা চর্চা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল
যে যেইখানে আসলে সেই ক্ষমতা কিংবা পদটি দখল করতে পারে এরকম আশা যাদের আছে তারা সেই পদ দিয়ে এক ধরনের দ্বন্দ্বের মধ্যে জড়িত হচ্ছে এবং এগুলির ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ আবারও এক ধরনের একটা হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছে এবং বাংলাদেশ একটা পূর্ববর্তী অবস্থা মানে অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থার একটা মেজাজ বাংলাদেশে ফেরত আসতেছে। এইগুলির নির্বাচন আর মামলা যেগুলি হচ্ছে এগুলিকে পুরোপুরি আপনি রাজনৈতিক মামলা অথবা আদালত এগুলি আসলে একেবারেই স্বাধীনভাবে হচ্ছে কিংবা আসলে আদালত স্বাধীনভাবে এখন কাজ করতে পারছে, এই যে আওয়াজগুলি এক একজন এক এক দিকে দিচ্ছে। কেউ যখন বলছে যে এটা হচ্ছে আদালতের বিষয় কিংবা আইনের বিষয়, তখনও সে আসলে স্পষ্ট সত্য কথাটা বলছে না। আবার যারা আসলে হুমকি দিয়ে এটাকে আইনকে উপেক্ষা করে নিজেদের ক্ষমতায় বসার জায়গাটাকে আসলে প্রসারিত করতে যাচ্ছে, তারাও আসলে আইনের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাচ্ছে না। এইখানে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তি যেগুলি ধরেন বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামী, তাদের মধ্যে এই ক্ষমতার ভাগাভাগি এবং ক্ষমতা ভোগ করা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে এবং এই সমস্ত টানাপোড়েনের শিকার হচ্ছে দেশের জনগণ এবং এটা আগের মতোই একটা মেজাজ ফেরত পাচ্ছে, যেটা আসলে বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়। ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য যে গেজেট প্রকাশ হয়েছে, তবুও এখনও তার মেয়র পদে বসতে বাধা কোথায়? এবং বিএনপি নেতারা অভিযোগ করছেন এটি সরকার গায়ের জোরে তাকে মেয়র পদে বসতে বাধা দিচ্ছেন এবং একই সঙ্গে আরও একটি অভিযোগ আছে অন্য পক্ষ থেকে যে বিএনপি একটি রাজনৈতিক কৌশল সরকারকে চাপে রাখার জন্য। আপনার কাছে কি মনে হয়, বিস্তারিত একটু বলবেন? প্রথমত হচ্ছে যে গ্যাজেট হওয়ার পরে আসলে সরকারের দিক থেকে যে সময় ক্ষেপণ, এটাকে যদি বিএনপি উদ্দেশ্যমূলক বলে তাহলে বলতে পারে এবং এর মধ্যে উদ্দেশ্য কিছুটা থাকতেও পারে। আজকে যে মামলা হলো সে মামলার পরে এখন ধরেন এই কথাটা বলার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে যে এখনো পর্যন্ত বিষয়টা আসলে কোর্টের সামনে রয়ে গেছে। কিন্তু আমরা এর আগে পর্যন্ত যেটা দেখেছি যে নির্বাচন কমিশন সে কিন্তু আসলে মামলার ব্যাপারে এখন পর্যন্ত যে সমস্ত তার উপরে যে সমস্ত রায় হয়েছে সেগুলির বিরুদ্ধে সে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে আদালতের আদেশকে আসলে কার্যকর করার জন্য কাজ করেছে। এই নির্বাচন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এবং তাদের শপথ গ্রহণ যেহেতু আসলে সরকারের বিষয়, সেদিক থেকে বিএনপি যদি বলে যে আসলে আদালতকে উপেক্ষা করে সরকার এটা আসলে এক ধরনের দীর্ঘসূত্রিতা করে এই বিষয়ের মেয়াদ উত্তীর্ণ করা কিংবা আসলে আদালতের মাধ্যমে বিলম্বিত করার একটা কৌশল নিয়েছে, এটাকে খুব ধরেন অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। কিন্তু একই দিক থেকে যদি আপনি আবার ওইভাবে আলোচনা করেন যে বিএনপি এই নির্বাচনে আসলে যেই নির্বাচনগুলিকে তারা বরাবর একেবারেই অবৈধ নির্বাচন বলে দাবি করে আসছে এবং এই অবৈধ নির্বাচনগুলিকে প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে একটা মামলা এবং সেই মামলার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাদা অন্য জায়গায় আলাপ হতে পারে, আমি এখন আলাপ করছি না কারণ এটা কোর্টের সামনে আছে। তো সেইগুলিকে উপেক্ষা করে তাদের আন্দোলনের কর্মসূচি নিয়ে মানে একটা যেন বিরোধী দল এবং সরকারি দল এই যে পুরনো মেজাজ যেটা একটু আগে আমি বলছিলাম, সেই মেজাজে ফেরত যাওয়াটা আসলে দেশের জন্য আমি আগেও বলছিলাম যে এটা শুভ কোনো ব্যাপার না। সরকারকে এবং এই দলগুলিকে অভ্যুত্থানের পরে যেই ধরনের সহযোগিতা এবং সহমর্মিতা এবং সমঝোতার রাজনীতি করা দরকার, তারা প্রত্যেকে আসলে এই জায়গা থেকে সরে যাচ্ছে, যেটার ভেতর দিয়ে শহীদদের আকাঙ্ক্ষা থেকে সরে যাওয়ার এক ধরনের একটা পথ তৈরি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। জি, একই সঙ্গে যদি আমরা দেখি যে এই নির্বাচনের মেয়র পদের জন্য যে বিএনপির তোড়জোড়, ঠিক একই সঙ্গে এছাড়া আরও তো অনেক যেসব সিটি কর্পোরেশন পৌরসভার নির্বাচন, যেসব নির্বাচনে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোর যারা পরাজিত প্রার্থী তারাও তো এখানে আবার দাবি করতে পারে আবার পুনরায় নির্বাচিত হবার বা শপথ নেওয়ার বা সেই চেয়ারে বসার, সেটাও কি তারা দাবি করতে পারে কিনা? না, নিশ্চয়ই দাবি করতে পারে। এটা তো ধরেন একটা এই মামলাগুলিকে যদি আপনি আসলে রায়ের উপরে যদি চলে, তাহলে আরেকজনকে আপনি মামলা করে রায় পেলে তাকে বসতে দিতে তো আপনি বাধ্য, এটা করবেন না কেন? এখন এইটা হচ্ছে আমি যেটা বলতে চাই যে আপনি একটু আগে বলছিলেন
যেগুলির সমাধান হইতে পারে সরকারের সাথে আসলে রাজনৈতিক দলগুলির সমঝোতার আলাপ করা। এবং এই সমস্যাগুলি যেগুলি আসলে তৈরি হচ্ছে, এটা সত্য যে অনেক দিন ধরে এই সমস্ত প্রশাসক দিয়ে কিংবা আসলে স্থানীয় সরকারগুলিতে স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে নাগরিক সুযোগ সুবিধা যেটা পাওয়ার নাগরিকরা সেগুলি থেকে বঞ্চিত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। এটা একদিক থেকে সত্য। আবার আমি প্রথমে যেটা বলছিলাম, আমি যেটা মনে করি যে এটা একটা অভ্যুত্থানের পরবর্তী অবস্থা, এখনও পর্যন্ত আসলে একটা স্বাভাবিক সরকার কিংবা একটা স্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা পৌঁছতে পারি নাই। সেইটাকে আমাদের বিবেচনার মধ্যে রেখে আসলে জিনিসগুলিকে ফয়সালা করার এবং যেইভাবে আসলে নাগরিক সুবিধা নাগরিক অধিকারকে বঞ্চিত না করে, নাগরিকদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না করে, আবার রাজনৈতিক সমাধানের জায়গাটাকে কোনোভাবে নষ্ট না করে, যে কারণে আসলে আমরা অভ্যুত্থান করেছিলাম সেই লক্ষ্যের দিকে আমরা যেতে পারি, সেইটার একটা সুযোগই হচ্ছে সেটা হচ্ছে আসলে আলোচনা করা, সমঝোতা করা এবং সম্ভাব্য সবচাইতে কম ক্ষতিকর লাইনটাকে সম্ভাব্য সবচাইতে কম ক্ষয়ক্ষতির ভেতর দিয়ে অধিকতর সুযোগ সুবিধাকে নিশ্চিত করার জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা করা এবং আলোচনা করে পথটাকে মেনে নেওয়া। এখানে জয় পরাজয়কে যেভাবে প্রদান করা হচ্ছে সেই দিকে না যাওয়া। আপনি একটু জানাবেন স্থানীয় এবং জাতীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে। জামাত বা এনসিপি চায় স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের অবস্থান কি একটু জানতে চাই। প্রথমত আমরা একটা জিনিস বলি যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে এটা এতটা আমাদের স্পষ্ট চিন্তা ছিল না, কিন্তু বিএনপি আর এনসিপি এবং জামাতের যে চাওয়া, এই চাওয়াটা খুব সৎ আকাঙ্ক্ষা থেকে হচ্ছে এটা আমার মনে হয় না। তারা এই যে বিএনপি যে অভিযোগটা করে যে জাতীয় নির্বাচনকে পেছানোর জন্য তারা এই কৌশলটা ব্যবহার করছে, এইটার মধ্যে এক ধরনের সত্যতা আছে বলে আমার কাছে এখন মনে হয়। আমরা নিজেরা আসলে যদি সমঝোতার ভেতর দিয়ে হতো তাহলে আমরা চাইতাম যে আসলে স্থানীয় সরকার নির্বাচন করেও আসলে জাতীয় সরকার এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন একসাথে করার জন্য। কিন্তু যেহেতু আমরা আসলে রাজনীতির গুরুত্বপূর্ণ না, আমাদের কথায় আসলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত হয় না, সেই জন্যে আমরা এই ইস্যুটাকে এখন প্রধান ইস্যু করতে চাই না। আমরা চান না সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে, সেটাকেই প্রধানত সামনে আনার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। আপনার কাছে আরো একটা লাস্ট প্রশ্ন করতে চাই, ছোট করে যদি বলেন যে ঐকমত্য কমিশনের প্রথম ধাপের আলোচনা শেষ হলো, কতটা এগোলো এই সংস্কারের কাজ এবং আপনার কাছে কি মনে হয় গতিটা কি ধীর নাকি ঠিক আছে? না, গতি ধীর এবং ধরেন আসলে এক ধরনের কাজ এগুলো মানে সংস্কার কমিশন আর ঐকমত্য কমিশন হয়তো আমাদেরকে বুঝতে পারলো, কিন্তু আমরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে বুঝতে পারি নাই, যেটা হচ্ছে আসলে খুব বেশি জরুরি। রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আসলে যদি বসতে না পারে এবং তাদের মধ্যে যদি আসলে বসাবসি না হয়, তাহলে এটা খুব বেশি অগ্রসর হবে না এবং খুব ফলপ্রসূ হবে না। আমরা মনে করি যে নির্বাচন ঐকমত্য কমিশনের একটা দায়িত্ব হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলকে আসলে মুখোমুখি বসার ক্ষেত্রে এক ধরনের ফ্যাসিলিটেটরের ভূমিকা নেওয়া তাদের উচিত এবং তাদেরকে জানানো উচিত যে আসলে কোনগুলিতে কোন ধরনের ঐকমত্যের জায়গাটা তাদের কাছে কত দূর এসছে। জি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, আমরা আলাপ করলাম নির্বাচন, সংস্কার, স্থানীয় জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের ট্রেন।